তক্ষশিলায় আশ্রমে 7 বছর বিদ্যাশিক্ষার পর যুবক তার দেশে ফেরার জন্য উতলা হয়ে উঠেছে। কিন্তু সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে এক কঠিন প্রতিজ্ঞা। এদিকে দেশে ফিরলেও সেখানে আশ্রয় কোথায় হবে তা নিয়ে যুবকটির মনে রয়েছে সংশয়, কারণ সেখানে তার আপনজন বিশেষ কেউ নেই। তার জন্ম নিয়ে রাজগৃহের মানুষদের মধ্যেও আজও চলে চাপা গুঞ্জন। 23 বছর আগে সেই দিনটা ছিল একটা বসন্তের দিন। গ্রীষ্মকূট পর্বতচূড়ায় প্রথম সূর্যের আলো পড়ে এক অপূর্ব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। রাজগৃহের গাছে গাছে ফুটে আছে নানা রঙের ফুল। মৃদুমন্দ হাওয়া বইছে, পাখিরা ডাকছে মিষ্টি মধুর সুরে। কিন্তু রাজগৃহের দক্ষিণ প্রান্তে শালবনে ঘেরা ভবনটিতে এমন সুন্দর শান্ত পরিবেশ ছিল না। সেখানে নিচের তলার একটি ছোট্ট ঘর থেকে আসছিল তীব্র আর্তনাদের শব্দ। ঘরটিতে আলো খুবই কম, একটি মাত্র প্রদীপ জ্বলছে। তার আলোতে স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছে না। উপরন্তু ধূপ ধুনোর ধোঁয়ায় পরিবেশ কেমন ঘোলাটে হয়ে আছে। মেঝের শয্যায় একজন নারী চিত হয়ে শুয়ে আছে। সামান্য আলোয় যেটুকু অনুমান করা যায়, নারীর মুখের অবয়ব খুবই সুন্দর, কিন্তু এখন সেই সুন্দর মুখ যন্ত্রণায় বেঁকে চুরে যাচ্ছে। তার পায়ের কাছে বসে আছে আর একজন বয়স্ক মহিলা। সে আকুল কণ্ঠে বলে, চাপ দেন মা, আর একটু জোরে চাপ দেন। শুয়ে থাকা নারীর দম বন্ধ হয়ে আসছে। চিৎকারও গলার কাছে দলা পাকিয়ে আটকে যাচ্ছে। তার মনে হচ্ছে দম আর ফিরবে না। সে ছটফট করতে থাকে। দুজন দাসী বারবার ঘরে বাইরে করছে। একজন কারুকাজ করা মাটির পাত্রে গরম জল নিয়ে যাচ্ছে, তো আরেকজন পুরনো পরিষ্কার কাপড় রেখে আসছে। একসময় যন্ত্রণায় ছটফট করতে থাকা নারী দম ফাটানো চিৎকার করে ওঠে। তারপর কয়েক মুহূর্তের নীরবতা। কিছুক্ষণ পর চিৎকারের পরিবর্তে ওই ঘর থেকে ভেসে আসে শিশুর কান্নার আওয়াজ। শালবনের কোণে কোণে ছড়িয়ে পড়ে ওই কান্নার শব্দ। একটু ধাতস্থ হয়ে ওই নারী ধাইয়ের দিকে তাকায়। তার যন্ত্রণায় জর্জরিত মুখ এখন শান্ত, স্নিগ্ধ। চোখের কোণে অদ্ভুত এক হাসি ফুটেছে। চোখ নাচিয়ে ও ধাইকে জিজ্ঞেস করে। ধাই বলে, মা, ছেলে হয়েছে। দরজায় দাঁড়ানো দাসী দুজনের মুখও আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। তারা ভেতরে যায়। একজন প্রসূতি নারীর মাথার চুলে বিলি কাটে, আর একজন ঘর পরিষ্কার করতে শুরু করে। নারী ধাইকে বলে, দে, আমার কাছে দে। ধাই শিশুকে মায়ের কোলের কাছে শুইয়ে দেয়। পরম মমতায় মা তার সদ্য জন্মানো শিশুর দিকে তাকায়। এই আনন্দের মুহূর্তেও তার চোখ দুটো জলে ভরে উঠেছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, প্রসূতি মায়ের এই মুখের হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। মুহূর্তের মধ্যে তা কেমন কঠিন হয়ে যায়। হঠাৎ সদ্য প্রসূতি নারী কঠোর গলায় ডাকে, দাসী, দাসী। যে দাসী মাথায় বিলি কাটছিল সে ভাবল ও কি কোনোভাবে ওর কর্তিকে ব্যথা দিয়ে ফেলল। যে দাসী মেঝে বিছানা পরিষ্কার করছিল সে ভাবল ওর কি কোনো ত্রুটি হলো। দুজনেই তটস্থ হয়ে মুখের সামনে আসে। ওরা প্রায় একসঙ্গে বলে ওঠে, হ্যাঁ মা, আদেশ করুন। অপরূপ সুন্দরী নারী শক্ত গলায় বলে, যা, এক্ষুনি এই বাচ্চাটাকে ময়লার স্তূপে বনের মধ্যে ফেলে দিয়া। দাসী দুজন এবং ধাই প্রসূতি মায়ের কথা শুনে প্রথমে স্তম্ভিত হয়ে যায়।
তারপর একজন দাসী ফুঁপিয়ে কেঁদে ওঠে। অন্যজন কাতর স্বরে বলে, না না মা, এমন নিষ্ঠুর হবেন না মা। ফুটফুটে একটা ছেলে, ওকে না হয় আমায় দিয়ে দিন, আমি ওকে মানুষ করব। ওর প্রাণ এভাবে কেড়ে নেবেন না মা। প্রসূতি নারীটি এবার ধমকের সুরে বলে ওঠে, একদম না, কেউ একে বাঁচানোর চেষ্টা করবি না। আমি যদি জানতে পারি তোরা কেউ একে লুকিয়ে বাঁচিয়ে রেখেছিস, তাহলে তার প্রাণই আমি আগে কেড়ে নেব। যা বলছি সেটাই কর। যা, এক্ষুনি একে জঙ্গলে ফেলে দিয়ে আয়, যা। ধাই এতক্ষণ কোনো কথা বলেনি। এবার ও হাত জোড় করে এগিয়ে আসে। দয়া করুন মা, ও তো নিষ্পাপ, ওর তো কোনো দোষ নেই। তাহলে এই নিষ্পাপ শিশুকে কেন এমন শাস্তি? আমাকে পাপ পুণ্য শেখাতে এসো না। যা বলছি তাই করো, এটা আমার সিদ্ধান্ত। আর এখানে আমি যেটা বলবো সেটাই শেষ কথা। বলে অন্যদিকে মুখ ঘোরায় প্রসূতি নারী। মনে হয় ও একবার কেঁপে ওঠে। ঘরের ঘোলাটে আলোয় ওর চোখ ভালো করে দেখা যাচ্ছে না, তবে মনে হচ্ছে চোখের কোণগুলো চিকচিক করছে। একজন দাসী সদ্য জন্মানো শিশুকে সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সকাল থেকে তার রথ তৈরির কর্মশালায় কাজের তদারকি শুরু করে অভয়। ওর ভবন থেকে সামান্য দূরেই কর্মশালা। এখানে প্রায় 200 কারিগর কাজ করে। অভয়ের কাছে অনেক বেশি সংখ্যায় আর বিচিত্র ধরনের রথের বরাত আসে, তাই এতগুলো মানুষ রাত দিন কাজ করেও কাজ শেষ করতে পারে না। অভয় রাজকুমার, যদিও ও কোনো রানীর সন্তান নয়। মগধের উত্তরে সীমান্তবর্তী গ্রাম হল পাটুলি, তারপরেই গঙ্গা। গঙ্গা পেরোলেই ব্রিজি লিচ্ছবি বিদেহী প্রজাতন্ত্র। তার রাজধানী হল বৈশালী। এই বৈশালীতে একজন বিখ্যাত বারাঙ্গনা আছে, তার নাম আম্রপালি। ওই রাজ্যের একজন রাজকন্যা হল বৈদেহী। তাকে বিবাহ করার প্রস্তাব আসে মগধের রাজা বিম্বিসারের কাছে। কিন্তু বিয়ে করতে গিয়ে রাজা বিম্বিসার দেখল রাজকন্যা নিতান্তই বালিকা, মাত্র 5 বছর তার বয়স। এতে বিম্বিসার ক্ষিপ্ত হয়ে উঠল। তখন তাকে শান্ত করতে বৈদেহীর পিতা বারবিলাসিনী আম্রপালির প্রাসাদে 1 সপ্তাহ বিম্বিসারের আমোদ প্রমোদের ব্যবস্থা করল। সেই সময় বিম্বিসার এবং আম্রপালি দুজন দুজনার প্রেমে পড়ে যায়। বিম্বিসারের ঔরসে আম্রপালির গর্ভে এক সন্তান আসে। সেই সন্তানই হল এই অভয়। বারাঙ্গনা পুত্র হলেও রাজা বিম্বিসার কুমার অভয়কে যথেষ্ট স্নেহ করে, তাই অভয়কে রাজসভায় গুরুত্বপূর্ণ আমাত্যের পদ দেওয়া হয়েছে, স্বতন্ত্র প্রাসাদ দেওয়া হয়েছে। আলাদা করে কোনো জীবিকা না থাকলেও অভয় বেশ বিলাসবহুলভাবেই জীবন কাটাতে পারত। কিন্তু তা সত্ত্বেও নিজের যোগ্যতায় দাঁড়ানোর জন্য অভয় কারিগরি বিদ্যা শিখেছে। জম্বুদ্বীপে তার মতো উৎকৃষ্ট মানের রথ আর কেউ বানাতে পারে না। আবার অবাক করা কথা হলো, নিজে দারুণ রথ বানালেও নিজের যাতায়াতের জন্য সে কোনো রথ ব্যবহার করে না। প্রতিদিন সকাল থেকে রাজকর্ম দেখাশোনা করে দুপুর নাগাদ পায়ে হেঁটে অভয় একবার ওর ভবনে ফেরে। খাওয়া দাওয়া এবং কিছুক্ষণ বিশ্রামের পর আবার কাজের জায়গায় ফিরে যায়। সন্ধ্যা পর্যন্ত সেখানে কাজ চলে। আজ কর্মশালা থেকে বেরোতে অন্য দিনের থেকে একটু বেশি বেলা হলো অভয়ের। ও বিশাল শালবনের নির্জন পথ ধরে হাঁটছে আর একটা নতুন রথের নকশা নিয়ে চিন্তা করছে। এমন সময় ও খেয়াল করে পথের পাশে আবর্জনার স্তূপের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে, খুব অস্পষ্ট কান্নার আওয়াজ। অনেকগুলো কাক সেই নড়াচড়া করা বস্তুটাকে
ঘিরে রয়েছে। কাছে গিয়ে অভয় দেখে একটি শিশু, মনে হয় মাত্র কয়েক ঘন্টা হবে ও জন্মেছে। কাকগুলো ঘিরে ধরেছে শিশুটিকে। শিশুটির বোধহয় খুব খিদে পেয়েছে। ও ক্ষীণ শব্দে কাঁদছে আর হাত পা সামান্য নড়াচড়া করছে। কাকগুলো অপেক্ষা করছে কখন শিশুর মৃত্যু হবে আর তারা ঠুকরে খাবে নর শিশুটিকে। অভয় শিউরে ওঠে। ইস, এই দুধের শিশুকে কোন পাপিষ্টা ফেলে গেল এভাবে? এদের কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? হায় হায়, রাজ্যটার কি অবস্থা! এসব ভাবতে ভাবতে অভয় শিশুর কাছে এগিয়ে যায়। হুস 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 করে কাকগুলোকে তাড়িয়ে দেয়। কাকগুলো ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যায়, কিন্তু এলাকা ছেড়ে তারা পালায় না। গাছের ডালে বসে শিশুটিকে লক্ষ্য করে কা কা ডাকতে থাকে। অভয় চিন্তায় পড়ে যায়। এখন ও কি করবে? ও কি সঙ্গে করে নিয়ে যাবে এই জাত কুলহীন শিশুটিকে? কিন্তু নিয়ে গেলেই তো আর হলো না। ওর ভবন রাজবাড়িরই অংশ। ওখানে এমন শিশুকে নিয়ে তোলার জন্য রাজার কাছে জবাবদিহি করতে হবে। আর এই দুধের শিশুর দেখাশোনাই বা করবে কি করে ও? অভয় এখনো বিয়ে করেনি। কতকগুলি দাস দাসী এবং সেবক সেবিকা ছাড়া ওর ভবনে আর কেউ থাকেনি। এদিকে এমন এক অনাথ মানব সন্তানকে জঙ্গলে কাকেদের খাদ্য হিসাবে রেখেই বা কি করে ও নিশ্চিতভাবে ভবনে ফিরবে? অভয় ভীষণ দোটানায় পড়ে যায়।